নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কেউ যাতে অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। মঙ্গলবার উদয়পুর সফরে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দীর্ঘদিন ধরে উদয়পুর স্থিত গোমতী জেলা হাসপাতালে মা ও শিশুদের আলাদা কক্ষ তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছিল সব অংশের জনগণ। 2018 সালের পর রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর এ দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অবশেষে সরকার তেপানিয়া গোমতী জেলা হাসপাতালের পাশে দ্বিতল বিশিষ্ট মা শিশুদের জন্য আলাদা কক্ষ তৈরি করার উদ্যোগ নেয়, যা মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রণজিৎ দাস, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ জেলা হাসপাতালে এমসিএইচ উইং চালু করার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে 9 কোটি টাকা। 50 শয্যা বিশিষ্ট ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে সুন্দর রাখার জন্য সবার কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তিনি হাসপাতালকে মন্দির হিসেবে দেখার জন্য আহ্বান রাখেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সকলের প্রতি। আমরা 23 বছর পর প্রমোশনের ব্যবস্থা করলাম। আমরা জানেন আমাদের প্রায় যে 20টা ডিপার্টমেন্ট আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তার মধ্যে প্রায় 85টাতে পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা। সেটা যাতে আরো বেশি ইনক্রিজ করা যায়, 100টার মতো এনএমসি রিকগনাইজেশন দিয়েছে এবং আরো 100টা যাতে পোস্ট গ্রাজুয়েশনের সিট বাড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। 125টা এমবিবিএস এর সিট, টিএমসিতে 100টা এমবিবিএস এর সিট। তাছাড়া আমাদের আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। সেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি। সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটার উদ্বোধন করেছে। অপরদিকে মুখ্যমন্ত্রী উদয়পুর মহকুমার রাজারবাগ আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন। সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান ও কমলপুর পৌর পরিষদের চেয়ারম্যান সহ গোমতী জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আরোগ্য যোজনার মতো রাজ্যেও মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা চালু হয়েছে। প্রতিবছর 5 লক্ষ টাকা করে মানুষ স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য সরকার এটা চালু করেছে। হয়ে গেলেন যে 5 লক্ষ টাকা করে উনি কি করে এই ধরনের একটা স্কিম ঘোষণা করতে পারেন। এবং আমরা দেখলাম যে সারা পৃথিবীর লোক এটা নিয়ে গবেষণা করছে এবং ভারতবর্ষে এটা সাকসেসফুল। এবং আমরা আজকে এইমস এর কথা যদি বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ, আগে 2014 আগে যতগুলো এইমস ছিল তার কয়েক গুণ এখন এইমস সারা ভারতবর্ষে স্থাপিত হয়েছে। মেডিকেল কলেজ অনেক বেশি হয়ে গেছে, ডেন্টাল কলেজ অনেক বেশি হয়েছে ভারতবর্ষে। এবং শুধু তাই নয়, আজকে আমরা জানি যে ফার্মেসি কলেজে হোক বা নার্সিং কলেজে হোক, সব কলেজ এখন সারা ভারতবর্ষে অনেক বিভিন্ন স্কিমের মাধ্যমে এবং বিভিন্ন যেসব অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা সম্ভব হচ্ছে। এদিকে উদয়পুর জগন্নাথ দিঘির আধুনিকরণ করা হয়েছে। 16 কোটিরও বেশি টাকা ব্যয় করে এই দিঘিকে সংস্কার করে সৌন্দর্যায়ন করা হয়েছে। এদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখলাম যে প্রায় 445টি রেলওয়ে স্টেশনে উনি সেটাকে রিডেভেলপমেন্টের জন্য উনি প্রায় 41,000 কোটি টাকা তিনি প্রদান করেছেন। এর মধ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে প্রথম অবস্থায় সেখানেও প্রায় অমৃত রেল স্টেশন হিসাবে উনি অর্থ প্রদান করেছিলেন।
প্রায় সেখানে 260 কোটি টাকা উনি প্রদান করেছিলেন। এবং গতকালকের যে সমস্ত ভারতবর্ষের সমস্ত রেলওয়ে স্টেশনের যে ডেভেলপমেন্টের, তার মধ্যে আরো 46 কোটি টাকা অ্যাড হয়েছে। এটা উনি বলছেন যে আমার যারা গরিব ভাই বোন যারা আছেন, যারা অনেকের এয়ারপোর্টে যেতে পারেন না, অনেকে রেল স্টেশনে যান, একদম এয়ারপোর্টের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা রেলওয়ে স্টেশনে কেন হবে না? আপনাদের উদয়পুর এবং আমরা এর আগেও যেটা ধর্মনগর, আরো একটা জায়গায়, 3টে জায়গায় আমাদের উনি 93 কোটি টাকা দিয়েছিলেন তার ডেভেলপমেন্ট। আমি এখানে তার ডেভেলপমেন্টের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তার ইনঅগুরেশন করেছিলেন। শান্তন টিভি। আরো বেশি দূরে নয়, আগামী দিনে ত্রিপুরাবাসী বন্দে ভারত রেল পরিষেবা পাবে। মঙ্গলবার রাজধানীর জয়পুর এলাকায় ৭ রামনগর মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত যুব চৌপাল কর্মসূচিতে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, আগরতলা রেল স্টেশনে বিশ্বমানের উন্নতিকরণ করার জন্য 240 কোটি টাকা বরাদ্দ করেছে। বর্তমানে আগরতলা থেকে কলকাতা যেতে 32 ঘন্টা সময় লাগে, কিন্তু আগামী দিনে মাত্র 10 ঘন্টায় বাংলাদেশ দিয়ে আগরতলা থেকে কলকাতায় পৌঁছানো যাবে এবং বাজেটে রেলের জন্য অর্থ বরাদ্দ 63,000 কোটি টাকা থেকে বেড়ে করা হয়েছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2014 সালে আগে দেশে বিমানবন্দর ছিল 74টি, বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 149টি। উত্তর পূর্বাঞ্চলে মাত্র 7টি এয়ারপোর্ট ছিল, বর্তমানে বেড়ে হয়েছে 17টি এয়ারপোর্ট। তিনি আরও বলেন, বর্তমান সরকারে আগে দেশকে গত 55 বছর কংগ্রেস ভারতকে শাসনের নামে শোষণ করেছে, রাজতন্ত্রের মতো শোষণ করেছে বলে অভিযোগ তুলেন। কংগ্রেস নেতৃত্ব জার্মান, ইটালি, আমেরিকা চিনতেন, কিন্তু আগরতলা চিনত না। যারা নিজের দেশকে জানে না তারা কিভাবে দেশকে শাসন করবে তা নিয়ে প্রশ্ন তুললেন প্রতিমা ভৌমিক। এবং তিনি আরও বলেন, বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কারণে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। আয়োজিত দিনের সভায় এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। আর রেল কি ছিল? সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হতে হবে। রেল হওয়াতে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে কিনা বলুন, রোজগার বেড়েছে কিনা বলুন। আজকে আমাদের সাবরুম পর্যন্ত রেল, আমাদের রাজধানী শতাব্দী থেকে শুরু করে প্রত্যেকটা রেলের ব্যবস্থা আমাদের রাজ্যে রয়েছে এবং আগামী দিন আমরা বেশি দিন দূরে নেই, আমরা বন্দে ভারত ট্রেনও আগরতলা থেকে পাবো। সবচেয়ে আনন্দের বিষয় যে আগরতলা থেকে আমরা কলকাতা যেতে গেলে 32 ঘন্টা সময় লাগে। আমাদের ট্রায়াল রান হয়ে গেছে। আগরতলা থেকে কলকাতা বাংলাদেশের ভেতর দিয়ে যখন আমরা যাব আমাদের মাত্র 10 ঘন্টা সময় লাগবে। এই বাংলাদেশের ভেতর দিয়ে যে ট্রেন রেল লাইন, সেটা নর্থ ইস্টের উত্তর পূর্ব ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। আজকে আমরা প্রত্যেকটা মানুষ সেই লক্ষ্য করেছি। আর গতকালকে মোদিজি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আমরা দেখেছি মোদিজি ত্রিপুরাকে কতটা ভালোবাসেন। ত্রিপুরা রাজ্যের ট্রেডিশনাল রিসা উনি গলায় দিয়ে গতকালকে বসে কার্যক্রম করেছেন। বিগত অর্থ বছর থেকে চলতি অর্থ বছরে জিএসটি, স্টেট এক্সাইজ, যানবাহন সংক্রান্ত কর, বিক্রয় কর এবং রাজ্যের নিজস্ব কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 16.07%, 10%, 13.09%, 16.50% ও 7.81%। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ সংবাদ জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছে 3,303.58 কোটি টাকা। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছিল 2,846.31 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর জিএসটি সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 16.07%। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত স্টেট এক্সাইজ সংগ্রহ হয়েছে 327.90 কোটি টাকা। 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত স্টেট এক্সাইজ সংগ্রহ হয়েছিল 298.08 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর স্টেট এক্সাইজ সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 10%। যানবাহন সংক্রান্ত
কর 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 108.69 কোটি টাকা। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত যানবাহন সংক্রান্ত কর সংগ্রহ হয়েছিল 96.11 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর যানবাহন সংক্রান্ত কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 13.09%। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত বিক্রয় কর সংগ্রহ হয়েছিল 366.67 কোটি টাকা। 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 428.32 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর বিক্রয় কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 16.50%। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের নিজস্ব কর সংগ্রহ হয়েছিল 2464.45 কোটি টাকা। 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 2656.86 কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর রাজ্যের নিজস্ব কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 7.81%। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অর্থ দপ্তরের এডিসি পদে 10 জনকে নিয়োগ করা হয়েছে। টিপিএসসির মাধ্যমে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 23টি শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও টেকনিক্যাল পদে 32টি শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে, এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিস এগুলি রুটিনভাবে আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি। অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে আমি অপূর্ব রায়, অর্থ দপ্তরের সচিব, আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কালেকশন রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন কি স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রাখছি। জিএসটি কালেকশন, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি, এটা জানুয়ারি পর্যন্ত 3,303.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায়, গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত 2,846.31 কোটি। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে এই পর্যন্ত। গত বছরে যেটা ছিল 2,846.31, এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,303.58। অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিক সম্মেলনে আরও জানান, রাজ্য সরকার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্ট 2.0 বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য থেকে একটি দল রাজস্থানে গিয়ে রাজস্থান সরকারের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত জেনে এসেছে বলে জানান তিনি। স্যান্দন টিভি। মঙ্গলবার বড়মুড়া আন্দোলন স্থল পরিদর্শনে গেলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগামীকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে তিনি জনজাতিদের সাংবিধানিক অধিকারের দাবিতে আমরণ অনশনে বসতে চলেছেন। পরিদর্শনে গিয়ে কথা বলেন কর্মী সমর্থকদের সাথে। সঙ্গে ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্য কর্মী সমর্থকরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্র সরকার যদি কিছু দিয়ে থাকে তাহলে সেটা শুধু তীব্রামথাকে নয়, জনজাতি অংশের মানুষকে দিয়েছে এবং সরকার যে সাংবিধানিক দাবিগুলি জনজাতি মানুষকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কার্যকর হলে সবার জন্যই কার্যকর হতো, কিন্তু কার্যকর হয়নি। তাই লড়াই করে চলেছেন তিনি। মানুষের মনে স্থান করে নেওয়ার জন্য তিনি এই লড়াই করেছেন বলে দাবি করেন। কারণ তার কাছে বাড়িঘর, গাড়ি সবকিছু আগে থেকেই আছে। তাই রাজনীতি করে অন্য দলে গিয়ে মন্ত্রী, সাংসদ হয়ে কি করবেন? তাই জনজাতির কাছে বোঝা না হয়ে তাদের মনে স্থান করে নিতে চাইছেন তিনি। আবার তিনি আক্ষেপের সুরে বলেন, তার পরিবার নেই। জনজাতিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন, তবে বেশি দিন লড়াই করতে পারবেন না বলে জানান। কারণ তার শারীরিক অবস্থা তেমন ভালো নেই। আরও বলেন, ভারত সরকারের উদ্দেশ্যে তার বক্তব্য জনজাতিদের ছাড়া
सबका विकास करते पारबेन ना सरकार। पर्सनल है एज बुबागरा, पार्टी से बड़ा अपना जाति होता है और मैं ये बात अच्छे तरीके से समझता हूँ। आज अगर हम लोगों को गवर्नमेंट ऑफ इंडिया कुछ देता है तो ये सिर्फ मोथा के लिए नहीं है, ये तिपरासा के लिए। अगर आज हम लोग का बच्चा लोग अच्छा से हम लोगों को स्कूल मिलता है, परीक्षा उस स्क्रिप्ट से लिखा जाए जिससे हम लोग लिखना चाहते हैं, तो वो सिर्फ मोथा के लीडर्स के लिए नहीं होगा, सब पूरा तिपरासा के लिए। आज अगर गवर्नमेंट ऑफ इंडिया हम लोगों को पट्टा देता है, ज़मीन के लिए अधिकार देता है, 95% हानि पुसा भूमि है। अगर ये ज़मीन का अधिकार मिलता है तो सिर्फ मोथा का लीडर्स के लिए नहीं, सबके लिए। तो मैं क्या चाहता हूँ, मैं चाहता हूँ कि हमारा कम्युनिटी जिसके संग हमारा परिवार में इतने साल से हम लोग टिक रहे हैं, उनको कुछ नहीं। मेरा तबीयत ठीक नहीं है, मैं जानता हूँ, और मैं ये भी जानता हूँ कि मैं ज़्यादा दिन नहीं स्ट्रगल कर पाऊँगा। तो जब तक जिंदा हूँ अपने लोगों को कुछ दूंगा तो भगवान भी ऊपर में मुझे एक जगह देगा। लेकिन अगर मैं अपने लोगों को कुछ नहीं दे पाया तो मैं किसी के ऊपर बोझ नहीं बनना चाहता। मंगलवार জেলা দায়রা আদালত শ্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর থানাধীন লালচুরি হরিপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত নাথের মেয়ে রিক্তা নাথ সামাজিক মতে 2016 সালে তাদের মধ্যে বিয়ে হয়েছিল, কিন্তু মাত্র 19 বছর বয়সে স্বামী এবং তার পরিবারের নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়েন রিক্তা নাথ। কাঞ্চনপুর থানার 80/2018 নম্বরে 29 ডিসেম্বর 2018 সালে একটি মামলা রেজিস্ট্রি হয়। 302/34 আইপিসি এবং 498 ধারায় মামলা চলার পর মঙ্গলবার 6 বছরের মাথায় স্বপন নাথের মা অর্থাৎ কুমুদিনী নাথের 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রিক্তানাথের স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ী আরও 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক অংশুমান দেববর্মা। সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল এবং মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মৃণাল পাল বলে জানান আইনজীবী। কেস নম্বর ছিল ST Type 1 13/2019, যেটা আমাদের সেশনস জাজ সাক্ষী রেকর্ড করেন এবং প্রসিকিউশনের তরফে আমি 20 জনকে সাক্ষী করাই। এর মধ্যে ভাইটাল ছিল ওই এলাকাবাসী যারা বিচার করে দিয়েছিলেন, সঙ্গে DCM এবং অন্যান্য ভাইটাল উইটনেস ছিল, এবং কেসে ডিসক্লোজার স্টেটমেন্টগুলোকেও এভিডেন্সে আনা হয়। তারপর আরও কিছু ছিল, যেমন অ্যারেস্টের সময় একিউজড অর্থাৎ স্বপন নাথের হাতের মধ্যে এবং বুকের পাশে নেইল স্ক্র্যাচ মার্ক পাওয়া যায়, এটাও প্রসিকিউশন এভিডেন্সে আনে। এবং লাস্টলি আর্গুমেন্ট হওয়ার পরে, যেহেতু চার্জ হয়েছিল সেকশন 302 এবং 498A-তে, এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ 27 আমানতকারীদের প্রায় 2.5 কোটি টাকা নিয়ে পালালো পীযূষ দত্ত নামে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এজেন্ট। পশ্চিম আগরতলা থানা মামলা দায়ের করা হলো প্রতারক পীযূষ দত্ত ও তার স্ত্রী সোমা দত্তের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এজেন্ট পীযূষ দত্ত ও তার স্ত্রী সোমা দত্ত মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। বিশেষ করে প্রতিদিন আগরতলা শহরের তারা একটি খাতা নিয়ে বের হয়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত সংগ্রহ করেছে, কিন্তু সেই অর্থ রাশি ব্যাংকে জমা না দিয়ে নিজেদের পকেটে ভরেছে। অবশেষে বেশ কিছুদিন যাবৎ ধরে ব্যবসায়ীদের কাছ থেকে তারা টাকা না নিয়ে যাওয়ার সন্দেহ সৃষ্টি হয়। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন সুইচ অফ আসে। তাদের বাড়ির উত্তর বাঁধারঘাট স্থিত উন্নয়ন সংঘ এলাকায়। বাড়িতে গেলে কাউকে পায় না ব্যবসায়ীরা। তারপর সন্দেহ আরও বাড়তে শুরু করে। ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা ব্যাংকে জমা দেয়নি অভিযুক্ত এবং তার স্ত্রী।
অবশেষে বাধ্য হয়ে আগরতলা পশ্চিম থানায় পীযূষ দত্ত এবং শ্রী সোমা দত্তের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের ধারণা প্রায় 2.5 কোটি টাকার অধিক হবে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের এজেন্টের কাজে নিয়োজিত আছেন। দীর্ঘদিন আগরতলা নাগেরজোলা স্থিত মডার্ন ক্লাব এলাকায় ভাড়া থাকার পর বিগত বছর নিজ বাড়িতে যায়। তারপর এই প্রতারণার কাজে নেমেছিল স্বামী স্ত্রী দুজনেই বলে মনে করছেন সকলে। টাকা জমা দেই, টাকা ডেলি দিতেছি, টাকা দিতেছে। এইবার গতবার টাকা উঠাই লাইছি, এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু 1 টাকাও ব্যাংকে দিছে না। আমার মনে হইতেছে যে ব্যাংকে জড়িত এটার সাথে অ্যাকাউন্টে টাকা পড়ে না, ব্যাংক তো আমরা ইনফর্ম করে না। তো এখন এটার একটা সুষ্ঠু বিচার চাই। এটা ব্যাংকে গেছে 15 বছর ধরে 16 বছর এর চেয়েও আগে এই পার্টি ব্যাংকের মনোনীত পার্টি তো কন্টিনিউ আমরা থেকে যেভাবে সিস্টেমে ব্যাংকে এইভাবে টাকা নিতে আসছে, ইয়ারলি টাকাটা আবার ব্যাংকে জমা দিয়ে দিতে আসছে। আপনারা কি ডেলি টাকা জমা ডেলি অ্যাকাউন্টে ডেলি রুটিন মাফিক জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে এইভাবেই টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উইথড্র করে উঠাই নিই। যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাংক তো আপনারা নিজে জানাইতো। আর এখন বিগত কিছুদিন ধরে 4-5 দিন শুরু করছি যে এই পার্টি এখানে নাই, যে আমরা ডেলি অ্যাকাউন্টে রেগুলার নিত। নাম কি এবং বাড়ি কোথায়? পীযূষ বাড়ি হয়েছে কোন জায়গায়? ভুবন দত্ত, ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির 26তম সম্মেলন হয় কমলপুর নজরুল ভবনে। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী সন্তোষ দাস, কেশব ভৌমিক, পরিতোষ পাল এবং ন্যায্য মূল্যের পরিচালন সমিতির রাজ্য কমিটির সভাপতি প্রদীপ চন্দ। বিধায়ক মনোজ কান্তি দেব বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে আমাদের বামপন্থী বন্ধুরা আন্দোলন করতে যে রেশনের 14টা সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিতে হবে, কিন্তু বিগত 25 বছরে একটা সামগ্রীও তারা দিতে পারেনি রেশন। আমাদের সরকার 2018 সালে আসার পর দপ্তর আমার হাতে ছিল। আমরা প্রথমে রেশন শপে ডাল দেওয়ার ব্যবস্থা করি, পরবর্তী সময়ে চিনি দেওয়ার ব্যবস্থা করি, তার পরবর্তী সময়ে চা পাতা দেওয়ার ব্যবস্থা করি, তার পরবর্তী সময়ে এসএসজি গ্রুপ যে প্রোডাক্টগুলি উৎপাদন করে সেগুলি রেশনে দেওয়ার ব্যবস্থা করি। সঙ্গে বর্তমানে সরিষার তেল, তারপর পনির, তারপর আরো অন্যান্য সামগ্রী রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। প্রায় অনেক সামগ্রী, অনেক রেশন অনেক রকম সামগ্রী। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় আটক 2 গাঁজা পাচারকারী। রাজধানীর চন্দ্রপুর স্থিত আইএসবিটি থেকে তাদের আটক করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে পুলিশ বাকিদের নাম ঠিকানা পেয়েছে। গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে 2জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। 2 ব্যক্তির মধ্যে একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, বাড়ি মধুপুর বনকুমারী এলাকায়, এবং অপরজন নিরঞ্জন সরকার, বাড়ি চারিপাড়া এলাকায়। দুজনকেই এনডিপিএস মামলায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পূর্ব থানার ওসি জানান, মঙ্গলবার সকালে গোপন খবরের মাধ্যমে জানতে পারে 2জন ব্যক্তি গাঁজা নিয়ে চন্দ্রপুর আইএসবিটি স্টেশনে আসবে। তারপর চন্দ্রপুর থেকে আমবাসার উদ্দেশ্যে রওনা হবে। এই খবর পেয়ে পুলিশ ওত পেতে বসে থাকে। যথারীতি দুজনেই আসে। পুলিশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় 10 কেজি শুকনো গাঁজা, যার কালোবাজারি মূল্য প্রায় 40,000 টাকা হবে। রাজ্যের বাইরে এর কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা। পুলিশ তাদের কাছ থেকে জানতে পেরেছে কোথা থেকে গাঁজাগুলি ক্রয় করেছে এবং এর সাথে কারা কারা জড়িত রয়েছে। বাকিদের জালে তুলতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশের। শনিবার তাদের কোর্টে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। সন্দেহ হয় তাদের আমরা ডিটেইন করি। তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদের ডিটেইন করি। ডিটেইন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি। জিজ্ঞেস করার তারা বলে তাদের একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, একজনের নাম নিরঞ্জন সরকার। ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারীতে, আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর
এখানে চারিপাড়াতে। তো তাদের ব্যাগগুলি তল্লাশি করার পর দুজনের ব্যাগ থেকে আমরা 10 কেজি শুকনো সন্দেহভাজন শুকনো গাঁজার প্যাকেট পাই এবং তাদের ডিটেইন করে আমরা ওখানে এনডিপিএস আইন মতো প্রসেস করে আমরা তাদের থানাতে নিয়ে আসি। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত বাকি অভিযুক্তদের জালে তুলতে সফল হয় কিনা। শান্তন টিভি। যে মা 9 মাস গর্ভে ধারণ করে সন্তান জন্ম দিয়েছে সে মার চিকিৎসা নিয়ে সন্তানদের মধ্যে বিবাদ, আর এই বিবাদকে ঘিরে ভাইয়ের হাতে আহত হলেন বোন। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত বলের ঢেপা এলাকায়। বৃদ্ধা মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে ভাই বোনের মধ্যে বিবাদ, ভাইয়ের আক্রমণে আহত বোন। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত বলের ঢেপা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত বলের ডেপা এলাকার বাসিন্দা প্রয়াত দুলাল মিয়ার স্ত্রী সহ 5 মেয়ে এবং 1 ছেলে রয়েছে বর্তমানে। বিবাহ সূত্রে 5 মেয়ে অন্যত্র বসবাস করে। বাড়িতে রয়েছেন প্রয়াত দুলাল মিয়ার অসুস্থ স্ত্রী মানিক জান বিবি, ছেলে রুলামিন মিয়া ও ছেলের স্ত্রী পারভিন আক্তার এবং তাদের কন্যা রিমা আক্তার। জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ মানিক জান বিবি। বিভিন্ন সময় মেয়েরা তাঁর চিকিৎসা করে আসছেন। সোমবার বাপের বাড়িতে গিয়ে মানিক জান বিবির কন্যা হাসনেরা খাতুন এবং আলিয়া খাতুন মায়ের অসুস্থতার বিষয় নিয়ে ভাই রুলামিন মিয়ার সাথে কথা বলেছিলেন। সে সময় আচমকা উত্তেজিত হয়ে যান ভাই রুলামিন মিয়া। অভিযোগ, একটা সময় রুলামিন মিয়া চড়াও হয় 2 বোনের উপর। ভাইয়ের লাঠির আঘাতে আহত হন বোন আলিয়া খাতুন। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয় মেলাঘড় মহকুমা হাসপাতালে। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আজকে 3 মাস অসুস্থ। আমার শাশুড়ি আজকে 3 মাস অসুস্থ, মানে আজকে 17-18 বছর ছেলে খাওয়ায় না। মা নিজে বাটা টাকা পাই দিতে খা বনে তো আনিতে যেতে আনিতে এটি চলে। আজকে 3 মাস অসুস্থ করো, এরপরে চিকিৎসা করে না, যেতে আনিয়ে ডাক্তার মাক্তার দিয়া। তো আজকে ঘরের মাঝে এখনো শোয়া, মানে বিছনার মাঝে উঠতে পারে না। শাশুড়ি মানে একদম বইতেও পারে না, বিছনাতে এই অবস্থা আছে। 2 দিন মেলাঘর হাসপাতাল 1 সপ্তাহ আছে, তারপরে আজকে 2 দিন বাড়িতে রাখছে। রানের পরে আমার স্ত্রী আলিয়া খাতুন মানে খবর চাইতে হয়েছে রে, তারা মায়ে আর তারা ভাই বোনে এখানে ইয়া লইয়া মানে কথা কাটাকাটি, মানে সানা এটা লইয়া মানে কথা কাটাকাটির মাধ্যমে এরা আর স্ত্রীরে মাথা বাড়াই দিছে, আর একজন হরুন দিয়ে বাড়ি দিছে, আর সে গলার সাওয়া দিয়ে ধরিয়েছে স্ত্রী। এদিকে অভিযুক্ত রুলামিন মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও কন্যা রিমা আক্তারের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে আহত আলিয়া খাতুনের পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শান্তন টিভি। সোনামুড়া মহকুমার বাগুবের 10 কলোনি এলাকায় বাইক ও যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হল 3 জন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে বক্সনগর মোটর স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি বাগুবের 10 কলোনি এলাকার যাওয়ার পর অপর দিক থেকে আসা একটি পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় নাবালক বাইক চালক। সে সময় অপর একটি বাইক পেছন থেকে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকে ধাক্কা মারে। এতে করে দ্বিতীয় বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় আরও এক নাবালক বাইক চালক সহ এক শিশু। এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আহত এক নাবালক বাইক চালক জানায় যে সে বাইকে করে ছোট ভাইকে নিয়ে যাচ্ছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ম্যাক্স গাড়ির সাথে তাদের বাইকে সংঘর্ষ ঘটে, এতে তারা আহত হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।